লেখক শুভেন্দু খানের গহন মেঘের ছায়া। মেয়ে রঞ্জনা ৯টার সময় কলেজে বেরিয়ে যাবার পর এই সময়টা খুব একা লাগে সুচন্দ্রার। এক অখণ্ড অবসর যেন গিলে খেতে থাকে। রান্নাবান্না যা করার থাকে তা সকালেই হয়ে যায়। মেয়েও হাত লাগায় অবশ্য। সুচন্দ্রা যখন কিচেনে সকালের দ্বিতীয় দফার চা বসায়, ব্রেড অমলেটে কামড় দিতে দিতেই আনাজ কেটে দেয় রঞ্জনা। সুচন্দ্রা অবশ্য আগে খুব রাগারাগি করত। হাত পুড়িয়ে খাবি বলেই কি আমি তোর সাথে এত দূরে এসে পড়ে আছি? তুই নিজের কাজ কর, দুজনের তো রান্না, আমি ঠিক করে নিতে পারবো। কিন্তু কে শোনে কার কথা? ব্রেডে দ্বিতীয় কামড়টা দিতে দিতে রঞ্জনার নির্বিকার উত্তর, তুমি রান্না করবে আর আমি বসে বসে খাবো? ওটি হচ্ছে না মা, সে তুমি যতই চেঁচাও। এখন আর সুচন্দ্রা কিছু বলে না, হাল ছেড়ে দিয়েছে। জানে বলে কোনো লাভ নেই, নিজের মেয়েকে খুব ভালো করেই চেনে। কাজের তাড়া ওই সকাল ৯টা অবধি, তারপর সারাটা দিন একেবারেই ফাঁকা। দুজনের তো সংসার, দুবেলা রান্না একসাথে সকালেই সেরে ফেলে সুচন্দ্রা। রাতে আর রান্নার ঝক্কি থাকে না, ভাতটা শুধু চাপিয়ে নিলেই হলো। রাত্রে খাবার আগে গ্যাসের একটা স্টোভে ভাত চাপিয়ে দিয়ে অন্যটায় তরকারিগুলো এক এক করে গরম করে নেয়। 10টার মধ্যেই রাতের খাওয়া সেরে ফেলে। খাওয়া দাওয়া সেরে রঞ্জনা নিজের ঘরে চলে যায়। রাত অবধি পড়াশোনা করে। সুচন্দ্রা নিজের ঘরে এসে ঘুমাবার আগে প্রথামাফিক অপূর্বকে একটা ফোন করে। তারপর বিছানায় গায়ে এলিয়ে দেয়। শুয়ে শুয়েই মোবাইল নিয়ে অল্প ঘাটাঘাটি, ফেসবুক হোয়াটসঅ্যাপে কিছুটা সময় কাটায়। একটা সময় কখন যেন দু চোখে ঘুম নেমে আসে। প্রথমবার এন্ট্রান্স পরীক্ষা দিয়েই চান্স পেয়ে গিয়েছিল রঞ্জনা। চান্স পেয়ে গিয়েছিল হলদিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি বা HIT-তে। প্রথমে যে চিন্তাটা এসেছিল সুচন্দ্রার, মেয়েকে এত দূরে একা ছাড়বে কি করে। অপূর্ব কলকাতার একটি সরকারি অফিসের উচ্চ পদস্থ কর্মচারী। আর যাই হোক, হলদিয়া থেকে তো আর কলকাতা ডেলি প্যাসেঞ্জারি করা যায় না। তাহলে উপায়? রঞ্জনা বলেছিল, হলদিয়ার এমন কি দূর, কলকাতা থেকে তো মাত্র 3.5-4 ঘন্টা, আর আমি তো ছুটি পেলেই এক ছুটে তোমাদের কাছে চলে আসব। মায়ের মন কিছুতেই মানতে চায়নি কথাটা। না বাবা, আমি তোকে একা কিছুতেই ছাড়তে পারবো না। একা কোথায় মা, আমি তো হস্টেলে থাকবো, কত বন্ধু থাকবে আমার। না বাবা, অচেনা অজানা জায়গা, আমি তোকে একা কিছুতেই ছাড়তে পারবো না। আর আমি বেঁচে থাকতে তুই হস্টেলে থাকবি আর ওই সব ছাইপাশ গিলবি? ওদের রান্নার ছিঁড়ি ছব্বা আছে, জলের মধ্যে তো ডাল ভাসে। উফ মা, তুমি না বড্ড সেকেলে। এখন মেয়েরা প্লেন চালাচ্ছে আর আমি হলদিয়া যেতে পারবো না? তুই থাম তো, বেশি বকবক করবি না, যা বলছি তাই শুনবি। চায়ের কাপে চুমুক লাগিয়ে খবরের কাগজ পড়তে পড়তে অপূর্ব ফুট কেটেছিল। 7 কোটি সন্তানেরে হে মুগ্ধ জননী, রেখেছ বাঙালি করে মানুষ করনি। অপূর্বর গলা জড়িয়ে রঞ্জনা গালে একটা হামি দিয়ে বলে ওঠে, উফ বাপি, তুমি না একদম সুপার। বাপ মেয়ের যুগলবন্দিতে রেগে লাল হয়ে ওঠে সুচন্দ্রা। তোমার আশকারা পেয়ে এই মেয়ে দিন দিন গোল্লায় যাচ্ছে। বাপ মেয়েতে যা ভালো বোঝো করো, আমি নেই এর মধ্যে। পরে কিছু হলে আমায় বলতে এসো না, আমি যাই ভাত বসাই গিয়ে। শেষমেশ ঠিক হয়েছিল প্রথম বছরটা সুচন্দ্রা মেয়ের সাথে হলদিয়া গিয়ে থাকবে। জায়গাটাও ভালো মতো চেনা পরিচিত হয়ে উঠবে। তারপর ভেবেচিন্তে একটা কিছু যা হয় করা যাবে। অপূর্ব কলকাতাতেই থেকে যাবে, রান্নার মাসি তো আছেই। অপূর্ব যা হোক করে একটা বছর চালিয়ে নেবে। শনিবার তো অপূর্বর হাফ ডে, অফিস থেকে ড্রাইভ করে সোজা হলদিয়া চলে আসবে। রবিবারটা হলদিয়ায় থেকে গিয়ে সোমবার গাড়ি নিয়ে সোজা অফিস চলে যাবে। খোঁজ খবর করে হলদিয়া টাউনশিপে ভালো একটা 2 কামরার ফ্ল্যাটও পেয়ে যায়। দেখতে দেখতে 5 মাস কেটেও যায়। জায়গাটা সম্বন্ধে ইতিমধ্যেই বেশ সড়গড় হয়ে উঠেছে। সামনেই মাখন বাবুর বাজার, হাতের কাছে সবকিছু পেয়ে যায়, বেশি দূর যেতেও হয় না। অপূর্ব শনিবার করে আসে, সোমবার ভোর 5টায় বেরিয়ে যায়। আজ মেয়ে কলেজে বেরিয়ে যাবার পর মোবাইল নিয়ে ঘাঁটছিল সুচন্দ্রা। হঠাৎ মনে পড়ে, কাল তো আগস্টের 24 তারিখ, অপূর্বর জন্মদিন। ইস, একদম ভুলেই গেছিল। আরে কাল তো শনিবার, দিনটা মিলেছেও ভালো। অপূর্ব বিকাল 5টা নাগাদ চলে আসবে। একটা সারপ্রাইজ গিফট দিলে কেমন হয়? অপূর্ব আবার পায়েস খেতে খুব ভালোবাসে। ঘরে আবার পায়েসের চাল নেই, পায়েস রাঁধতে হবে। বার্থডে কেক আনলে মন্দ হয় না, বেশ একটা চমক দেওয়া যাবে অপূর্বকে। কথাটা মনে হতেই সুচন্দ্রা মেয়ে রঞ্জনাকে ফোন করে, কাল তো তোর বাবার জন্মদিন, দুপুরের দিকে একবার বেরোতে পারবি? সিটি সেন্টারে যেতাম, কয়েকটা জিনিসের কেনাকাটা ছিল।
আমি তো দুপুরে বেরোতে পারবো না মা, ক্লাস আছে, আর তাছাড়া বিকালে ক্লাস শেষ করে টিউশনি যেতে হবে, ফিরতে তো সেই 8টা বাজবে। এক কাজ করো না, সিটি সেন্টার তো সামনে, বেশি দূরে তো নয়, একটা অটো নিয়ে চলে যেতে পারবে না? আচ্ছা ঠিক আছে, তাহলে দুপুরের দিকে আমি চলে যাব, তুই সাবধানে আসিস। তুমিও সাবধানে যেও মা, বাড়ি ফিরে একটা ফোন করো। ফোনটা রেখে চটপট টুকিটাকি কাজ সারে খাওয়া দাওয়া সেরে বেরোতে তাও 2:30 বেজে গেল। সিটি সেন্টার কাছেই হলদিয়াতেই মাল্টিপ্লেক্স নতুন হয়েছে, বেশ সাজানো গোছানো। সুচন্দ্রা ঘুরে ঘুরে দেখছিল, অপূর্বর জন্য একটা হাত ঘড়ি কিনল। শার্ট আর প্যান্ট পছন্দ করতে বেশ কিছুটা সময় গেল। অপূর্ব লাইট কালারের জামা আর ডিপ কালারের প্যান্ট পছন্দ করে, জিন্স একেবারেই পছন্দ করে না অপূর্ব। কেনাকাটা সেরে বাইরে বেরিয়ে দেখে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। বেরোবার সময় দেখেছিল আকাশ মেঘলা ছিল, কিন্তু এভাবে এত তাড়াতাড়ি বৃষ্টি আসবে বুঝতেই পারেনি। ছাতা নিয়ে বেরোনো হয়নি, কি করবে তাই ভাবছে। একটু হাঁটলেই অবশ্য অটো পেয়ে যাবে, কিন্তু যেভাবে বৃষ্টি পড়ছে একেবারে ভিজে নেতা হয়ে যাবে। এই চল না, আজ বৃষ্টিতে ভিজবি? কথাটা কানে যেতে বিদ্যুৎ পৃষ্ঠের মতো চমকে ওঠে সুচন্দ্রা। কে বলল কথাটা? কে? রঞ্জন? রঞ্জন না? ঘাড় ঘুরিয়ে দেখে দুটি অল্প বয়সী ছেলে মেয়ে। দেখে মনে হচ্ছে কলেজ পড়ুয়া। ছেলেটি ছিপছিপে, বেশ লম্বা, দেখতে অনেকটা রঞ্জনের মতোই। মেয়েটির হাত ধরে বলছে, আয় আজ বৃষ্টিতে ভিজি। মুহূর্তে সুচন্দ্রার পিছিয়ে যায় 20টা বছর আগে। ঠিক এমনই এক বৃষ্টি ভেজা দিনে রঞ্জন সুচন্দ্রার হাত ধরে বলেছিল, আয় আজ বৃষ্টিতে ভিজি। 20টা বসন্ত পার করে চলে এসেছে, তবুও আজও রঞ্জনের সেদিনের সে কথাগুলো কানে ভাসে। বাড়ি থেকে যখন বেরিয়েছিল আকাশ কালো হয়ে এসেছিল, এলোমেলো হাওয়া দিচ্ছিল। দ্রুত পায়ে বাসস্ট্যান্ডে পৌঁছতো না পৌঁছতেই তেড়ে বৃষ্টি এলো। এক প্রকার দৌড়ে বাসস্ট্যান্ডের শেডের নিচে এসে দাঁড়ায় সুচন্দ্রা। শেডটি বহুদিনের পুরানো, ফুটি ফাটা টিনের চাল দিয়ে বৃষ্টির বড় বড় ফোঁটা পড়ছে। সেই সাথে ঝোড়ো হাওয়া আর বৃষ্টির দাপটে ভিজে যাচ্ছিল সুচন্দ্রা। কলেজের ব্যাগ থেকে কোনো রকমে ছাতাটা বের করে খুলতে যাবে, দমকা হাওয়ায় ছাতার শিক উল্টে গিয়ে সে এক বিতিকিচ্ছিরি অবস্থা। এদিকে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, আর ছাতার সাথে অসম যুদ্ধে সুচন্দ্রা যখন প্রায় নাজেহাল, ধীর পায়ে চুপচাপ নিজের ছাতাটা এগিয়ে দিয়েছিল ছিপছিপে ছেলেটি। এভাবে ছাতাটা নিতে অস্বস্তি হয়েছিল ঠিকই, কিন্তু ছিপছিপে ছেলেটির চোখে এমন একটা দৃষ্টি ছিল, না করতে পারেনি সুচন্দ্রা। নিজের ভেঙে যাওয়া ছাতাটা ভাঁজ করে ব্যাগে পুরে সুচন্দ্রা বলেছিল, আপনি এভাবে ভিজছেন কেন? ছাতার নিচে আসুন। ছেলেটি শেডের কোণ ঘেঁষে দাঁড়িয়ে বলেছিল, আমি ঠিক আছি, অসুবিধে হচ্ছে না, তাছাড়া ভিজতে আমার ভালো লাগে। আর কথা বাড়ায়নি সুচন্দ্রা। ভেবেছিল 5-7 মিনিটের তো ব্যাপার, বাস এলে উঠে পড়ব, ছাতাটা ফেরত দিয়ে দিলেই হলো। ল্যাটা চুকে গেল। বাস এলে তড়িঘড়ি বাসে উঠে পড়েছিল ঠিকই, কিন্তু কেমন যেন একটা ঘোরের মধ্যে ছিল। ভাবছিল লাজুক ছেলেটির কথাই। চমকে ওঠে এক সহযাত্রীর কথায়, দিদি ছাতা থেকে জল পড়ছে, ছাতাটা ব্যাগে ঢোকান। হাতে ধরা ছাতাটা দেখে বুঝতে পারে মারাত্মক একটা ভুল হয়ে গিয়েছে। তাড়াতাড়ির মাথায় বাসে উঠে গিয়েছে সে ছাতাটা না দিয়েই। মনে মনে ভাবে কালকেই মনে করে ছাতাটা ফেরত দিতে হবে, কিন্তু প্রায় 1 সপ্তাহ হয়ে যায় বাস স্ট্যান্ডে ছেলেটির দেখা নেই। মনে করে রোজই ছাতাটা নিয়ে আসে, কিন্তু আর ফেরত দেওয়া হয়ে ওঠে না। মনে কু গাইতে থাকে, সেদিন বৃষ্টিতে ভিজে অসুখ বিসুখ হলো নাকি? দেখে তো মনে হয়েছিল কলেজ পড়ুয়া, পিঠে কলেজের ব্যাগও ছিল। তাহলে এই সময় তো কলেজে যাওয়ার কথা। দিন 10 পরে হঠাৎ বাসস্ট্যান্ডে আবার দেখতে পায় ছেলেটিকে। বাসস্ট্যান্ডের কোণ ঘেঁষে উল্টো দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, হয়তো বাসের প্রতীক্ষায়। ব্যাগ থেকে ছাতাটা বের করে এগিয়ে যায় সুচন্দ্রা। ছেলেটির হাতে ছাতা ফেরত দিয়ে বলে, আপনার ছাতা, আমি সত্যি সেদিনের ব্যাপারে লজ্জিত। ভুল করে বেখেয়ালে আপনার ছাতাটা নিয়ে চলে এসেছি, কিন্তু তারপর থেকে তো আপনাকে আর দেখিনি। না, আমি আসতে পারিনি, মাঝে কয়েকটা দিন শরীর খারাপ হয়ে গিয়েছিল। ওমা, সে কি? কেন, কি হয়েছিল? ডাক্তার দেখিয়েছেন? তেমন কিছু না, সর্দি কাশি জ্বর মাঝে মাঝেই হয়, আবার সেরে যায়। আমিও তাই ভাবছিলাম, দেখছিলাম না আপনাকে। ইস, আমার জন্যই হলো, আমার জন্যই আপনি সেদিন বৃষ্টিতে ভিজলেন। আরে না না, সেরে গেলে তো ভালো হয়ে উঠি। কথা বলার ধরনে হেসে ফেলে সুচন্দ্রা। সেরে গেলে তো ভালো হয়ে উঠবেনি। প্রথম পরিচয়টা শুরু হয়েছিল ঠিক এইভাবেই। কথায় কথায় সুচন্দ্রা জিজ্ঞেস করেছিল, আপনি কোন কলেজে পড়েন? উত্তরপাড়া কলেজ, আমার কমার্স 2য় বর্ষ। আমিও তো উত্তরপাড়া কলেজে, আমার 1ম বর্ষ, আর্টস।
কথা বলতে বলতে কিছুটা সহজ হয়ে পড়েছিল ছেলেটি। ডান হাত বাড়িয়ে দিয়ে হেসে বলেছিল, আমার নাম রঞ্জন ব্যানার্জি, আজ থেকে আমরা বন্ধু, আর বন্ধুকে কিন্তু আপনি নয়। রঞ্জনের হাসির মধ্যে কি একটা মাদকতা ছিল, ছোঁয়াচে ভাইরাসের মতো সে হাসি ছড়িয়ে পড়েছিল সুচন্দ্রার মুখে। হাত বাড়িয়ে দিয়ে সুচন্দ্রা বলেছিল, আমি সুচন্দ্রা রায়। শুরুটা ছিল ঠিক এমনই ভাবেই। তারপর 2 বছর যেন তাদের স্বপ্নের মতো কেটেছিল। রঞ্জনী প্রথম শুরু করেছিল তুই, তারপর কখন নিজের অজান্তেই তুই বলা শুরু করে দিয়েছিল সুচন্দ্রা। একসাথে কলেজে যাওয়া, কলেজের ঘন্টার পর ঘন্টা আড্ডার মধ্যে দিয়ে 2 প্রাণ যেন কখন এক হয়ে গিয়েছিল। যেদিন অল্প ক্লাস থাকতো, দুজনে হাঁটতে হাঁটতে চলে আসতো গঙ্গার ঘাটে। গঙ্গা বরাবরই রঞ্জনকে ভীষণভাবে টানে। হাতে একটু সময় থাকলে বা ক্লাস অফ থাকলে রঞ্জন জোর করত, চল গঙ্গার ঘাট থেকে ঘুরে আসি। এই দুপুরে কাঠফাটা রোদে পাগল নাকি, চল না, ভালো লাগবে। হাঁটতে হাঁটতে দুজনে চলে আসতো উত্তরপাড়া ফেরিঘাটে। এই ফেরিঘাট বেশ সুন্দর, পরিচ্ছন্ন, বসার জন্য সিমেন্টের বাঁধানো বেদি করা আছে। গঙ্গা এখানে অনেকটাই সংকীর্ণ, এপারে বসে ওপারটা পরিষ্কার দেখা যায়। গঙ্গার ঘাটে এলেই কেমন যেন বদলে যেত রঞ্জন, কেমন যেন একটা ঘোরে আচ্ছন্ন হয়ে থাকতো। নেশাচ্ছন্ন দৃষ্টিতে অবাক হয়ে তাকিয়ে থাকতো গঙ্গার দিকে। দুকুল ছাপিয়ে গঙ্গা বয়ে চলেছে কুলুকুলু ধ্বনিতে। মাঝগঙ্গায় দেখা যায় বড় বড় ঢেউ, সে ঢেউয়ের বুকে ভটভটি চালিয়ে পারাপার করছে খেয়া। ভটভট করে শব্দ উঠছে। পারানি খেয়া নৌকার গায়ে সে ঢেউ ধাক্কা খেয়ে শব্দ তুলছে ছলাৎ ছল ছলাৎ ছল। দূরে দেখা যায় সরু সুতোর মতো ছোট ডিঙি নৌকা, জাল ফেলে মাঝি বসে আছে গঙ্গার বুকে। বহু দূর থেকে ভেসে আসে ভাটিয়ালি গান, ডিঙা ভাষাও সাগরে সাথী রে, ডিঙা ভাষাও সাগরে, পূবের আকাশ রাঙা হলো সাথী, ঘুমায়ও না আর জাগরে, ভাষাও ডিঙা সাগরে। কোথাও ঘাটে নোঙর বাঁধা নৌকার ছইয়ের ভেতর থেকে মিহি চপল সুরে ভেসে আসে কোনো এক হারান মাঝির গলা, আরে ও কলসি কাখের নারী, সোনার জৈবন হাইলা পরে বদন ভিজা শাড়ি, একা কেন আইলা ঘাটে নবীন কিশোরী, যদি কোনো সওদাগরে তোমায় করে চুরি। দেখতে দেখতে মন যেন কেমন অবশ হয়ে আসে। রঞ্জন এক ঘোরের মধ্যে আপন মনে গুনগুন করে ওঠে, একদিন জলশিরি নদীটির পাড়ে এই বাংলার মাঠে বিশীর্ণ বটের নিচে শুয়ে রব, পলাশের মতো লাল ফুল ঝরিয়ে বিজন ঘাসে, বাঁকা চাঁদ জেগে রবে নদীটির জলে। সুচন্দ্রা এক ঠেলা দিয়ে বলে, কি ব্যাপার, ভাবুক হয়ে গেলি যে? কিন্তু কে কার কথা শোনে? রঞ্জন তখন অন্য এক জগতে, এ জগতের হদিশ জানে না সুচন্দ্রা। রঞ্জনের উদাত্ত কণ্ঠে শব্দগুলো তখন জীবন্ত হয়ে ওঠে। সেদিনটার কথা খুব মনে পড়ে সুচন্দ্রার। রঞ্জন তখন এমকম করছে, সুচন্দ্রারও পরীক্ষা শেষ, পড়ার তেমন চাপ নেই। সিনেমা হলগুলিতে তখন কাহো না প্যার হ্যায় রমরমিয়ে চলছে। জোর করেছিল সুচন্দ্রা, চল কাল নবজীবনে সিনেমাটা দেখে আসি। নানা করেও শেষ পর্যন্ত রাজি হয়েছিল রঞ্জন। সিনেমা হল থেকে সন্ধ্যে 6টার শো দেখে বাইরে বেরিয়ে চমকে ওঠে সুচন্দ্রা। বাইরে তখন প্রচণ্ড ঝড় বৃষ্টি, গাছপালাগুলো মাতালের মতো দুলছে, ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে। একটু দূরেই কোথাও সশব্দে বাজ পড়ল। ঘড়িতে তখন রাত 9:20। সুচন্দ্রা বাড়ি থেকে বলে বেরিয়েছিল টিউশন যাচ্ছি। এই ঝড় বৃষ্টিতে নিশ্চয়ই বাড়িতে এখন চিন্তা করছে। মোবাইলটা বের করতেই দেখে বেশ কয়েকটা মিসড কল। ফোনটা সাইলেন্ট মোডে রেখে দেওয়ার ফলে বুঝতে পারেনি সুচন্দ্রা। রঞ্জন জিজ্ঞেস করে, কার ফোন? মার, বোধহয় খুব চিন্তা করছে, এখন কি বলবো? বলে দে এই বৃষ্টিতে বেরোতে পারছিস না, বৃষ্টি থামলে ঠিক চলে যাবি। সেই মতো সুচন্দ্রা মাকে ফোন করে জানিয়ে দেয়, চিন্তার কিছু নেই, বৃষ্টি থামলে ঠিক সময় মতো বাড়ি পৌঁছে যাব। সুচন্দ্রার হাত ধরে হঠাৎ রঞ্জন টান দেয়, আয় আজ বৃষ্টিতে ভিজি। কেমন যেন ঘোর লেগে গিয়েছিল সুচন্দ্রার। রঞ্জনের সাথে তারও যে বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করছিল। ঝমঝম বৃষ্টিতেই হাঁটা লাগায় দুজনে। জোরে বাতাস বইছে, আশেপাশের গাছপালাগুলোই তখন যেন মাতন, পাগলের মতো দুলছে। চিনির দানার মতো বৃষ্টির বড় বড় ফোঁটাগুলো বর্ষার ফলার মতো গায়ে এসে বিঁধছে। রাস্তার ধারে ল্যাম্পপোস্টগুলো তখন ধূসর, চোখে ভালো করে কিছু দেখা যায় না। রাস্তায় ইতিমধ্যে জল জমতে শুরু করেছে, পায়ের চটিতে ছপ ছপ করে আওয়াজ হচ্ছে। দু চোখ ঝাপসা, তবু পাশাপাশি হাঁটতে ভালো লাগে সুচন্দ্রার। এ যেন এক অনন্ত যাত্রা, এমনই ভাবেই যেন হাঁটতে পারে চিরকাল।
শীত শীত করছিল সুচন্দ্রার। চুড়িদার কুর্তা লেপটে গিয়েছে শরীরের সাথে, কাঁপছে থরথর করে। রঞ্জন জিজ্ঞেস করে, কিরে শীত করছে? হ্যাঁ, একটু শীত করছে। বৃষ্টিটা জোরে নেমেছে, সামনেই ছিন্নমস্তার মন্দির, চল একটু দাঁড়িয়ে যাই। রাস্তার পাশে ছোট মন্দির, অধিকাংশ সময় জনশূন্য থাকে। সকালে আর বিকালে এক ব্রাহ্মণ এসে পুজো করে যান। লোকমুখে শোনা কথা, কোনো এক জমিদার বহুদিন আগে এই মন্দির স্থাপন করেছিলেন। পাইক বড়কন্দাজ নিয়ে পাশের গ্রামে লুটপাট আর ডাকাতি করার সময় দোর্দণ্ড প্রতাপশালী সেই জমিদার এই মন্দিরে পুজো দিয়ে বলি চড়িয়ে ছিন্ন মস্তা মায়ের প্রসাদ খেয়ে তবে বের হতেন। সুচন্দ্রা রঞ্জন মন্দিরের ভেতরে উঠে এসে দাঁড়ায়। একটা আবছায়া অন্ধকার। একটু আগে ব্রাহ্মণ পুজো করে গিয়েছেন বোধহয়। বিগ্রহের সামনে একটা প্রদীপ টিমটিম করে জ্বলছে। বাইরে অঝোর ধারায় বৃষ্টি, সেই সাথে বাতাসের শো শো আওয়াজ। ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে। মেঘের গর্জনে কেঁপে কেঁপে উঠছে পুরো মন্দির চত্বর। ভিজে নেতা হয়ে গিয়েছিল দুজনেই। রঞ্জন জামাটা খুলে জল নিংড়ে নেয়। হঠাৎ বিদ্যুতের তীব্র ঝলকানিতে চমকে ওঠে সুচন্দ্রা। রঞ্জনের অর্ধনগ্ন পুরুষালী দেহ ভোজালির ফলার মতো ঝলকে ওঠে বিদ্যুতের তীব্র আলোয়। সুচন্দ্রার শিরায় শিরায় শিহরণ, শির দ্বারা শিরশিরিয়ে ওঠে। থরথর করে কাঁপতে থাকে সুচন্দ্রা। পায়ে যেন জোর পাচ্ছে না, পড়ে যাবে মনে হয়। রঞ্জন স্থির চোখে চেয়েছিল সুচন্দ্রার দিকে। হঠাৎ হাত বাড়িয়ে সুচন্দ্রাকে টেনে নেয় কাছে। কিরে, ভয় করছে খুব? সুচন্দ্রার ঠোঁট দুটো তিরতির করে কাঁপছে। কিছু বলতে গিয়েও বলে উঠতে পারে না। শব্দগুলো দলা পাকিয়ে আটকে যায় গলার কাছে। দুই হাতে সুচন্দ্রার মুখ তুলে ধরে রঞ্জন শুধু বলেছিল, আমাকে ভয় কিসের সুচন্দ্রা? তোকে তো ভালোবাসি, খুব ভালোবাসি। চেয়ে দেখ আমার চোখের দিকে। আমাকে ফিরিয়ে দিবি না তো? বল, ফিরিয়ে দিবি না? সুচন্দ্রা কোনো কথা বলতে পারেনি, শুধু নিঃশর্ত আত্মসমর্পণ করেছিল রঞ্জনের কাছে। ঘন ঘন বিদ্যুতের ঝলকানি আর মেঘ গর্জনের দুন্দুভি নিনাদে দেবীকে সাক্ষী রেখে ছিন্ন মস্তার বিগ্রহ থেকে সিঁদুর নিয়ে রঞ্জন রাঙিয়ে দিয়েছিল সুচন্দ্রার সীমন্তিনী। সেদিন একটা ঘোরের মধ্যে বাড়ি ফিরেছিল দুজনে। সিটি সেন্টার মাল্টিপ্লেক্সে কতক্ষণ এভাবে দাঁড়িয়েছিল খেয়াল নেই। ফোনটা রিং হতে সম্বিত ফিরে পায় সুচন্দ্রা। মেয়ে ফোন করেছে। মা, তুমি কোথায়? সিটি সেন্টারেই আছি, বৃষ্টি পড়ছে তাই বেরোতে পারিনি। ছাতা এনেছো? না রে, ভুলে গেছি আনতে। তাহলে ভিজে যাবে তো। বৃষ্টি একটু কমেছে এবার, তুই ফোন রাখ, আমি ঠিক একটা অটো নিয়ে চলে যাব। সাবধানে যেও, পৌঁছে একটা ফোন করো। ফোনটা রেখে আশেপাশে সেই ছেলে মেয়ে দুটিকে আর দেখতে পায় না সুচন্দ্রা। হয়তো বৃষ্টিতে ভিজছে। সেদিন তো সেও এভাবেই বৃষ্টিতে ভিজেছিল। আকাশের দিকে তাকিয়ে দেখে বৃষ্টির তেজ আর তেমন নেই, ফোঁটা ফোঁটা করে ঝরছে। আজও যে তার আবার বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করছে। ফোঁটা ফোঁটা বৃষ্টিতে হাঁটা লাগায় সুচন্দ্রা। 15 মিনিটের হাঁটা পথ। ভিজে গিয়েছিল। বাড়ি পৌঁছে হাতের জিনিসপত্রগুলো রেখে ফ্রেশ হয়ে নেয়। 1 কাপ কফি বানিয়ে বারান্দায় চেয়ারে নিয়ে বসে। আজ রঞ্জন যেন তাকে পেয়ে বসেছে। হৃদয়ের গহীনে নেচে চলেছে তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই। তাকে আটকাবার সাধ্য আজ আর নেই সুচন্দ্রার। সেই ঘটনার পর একটা মাস তার স্বপ্নের মতো কেটেছিল। ঈশ্বর যেন 2 হাতে উজাড় করে ঢেলে দিয়েছিল পার্থিব সমস্ত সুখ। তোমার প্রেমে ধন্য করো যারে, সত্য করে পায় সে আপনারে। দুঃখে শোকে নিন্দা পরিবাদে, চিত্ত তার ডোবে না অবসাদে। টুটে না বলে সংসারের ভারে। ভয় করত তার এত সুখ কপালে সইবে তো। কিন্তু তারপর সবকিছু কেমন যেন এলোমেলো হতে শুরু করে। রঞ্জন কেমন যেন বদলে যেতে থাকে। কলেজে নিয়মিত আসতো না, এলেও দেখা হলে 2-1টা দায়সারা কথা বলে চলে যেত। ফোন করলে বেজে যেত ফোন, ফোন ধরতো না। সুচন্দ্রা কিছুতেই ভেবে পেত না কি এমন হলো যার জন্য রঞ্জন এড়িয়ে চলছে তাকে। মাঝে বেশ কয়েকদিন রঞ্জন কলেজে আসেনি। ফোন সুইচড অফ। একটা না পাওয়ার ব্যথায়, একটা অব্যক্ত যন্ত্রণায় ছটফট করে মরছিল সুচন্দ্রা। প্রায় দিন 20 পর কলেজে আবার দেখা হয় রঞ্জনের সাথে। রঞ্জনের হাত ধরে প্রায় হিড়হিড় করে টেনে নিয়ে যায় ফাঁকা ক্লাস ঘরে। খামছে ধরে রঞ্জনের জামার কলার। কি হয়েছে তোর? কিসের জন্য আমাকে এভাবে এড়িয়ে চলছিস? কিসের জন্য? কিসের জন্য? সুচন্দ্রা সেদিন পাগলের মতো হয়ে গিয়েছিল। নিজেকে আস্তে আস্তে ছাড়িয়ে নেয় রঞ্জন। তারপর ধীর স্থির কণ্ঠে জানায়, আমাকে ভুলে যা। সেদিনের একটা মুহূর্তে দুর্বলতায় সারাটা জীবন নষ্ট করার কোনো মানে হয় না। ওটা একটা ভুল ছিল, আর একটা ভুলকে সারাটা জীবন বয়ে বেড়ানো অর্থহীন।
স্তম্ভিত হয়ে গিয়েছিল সুচন্দ্রা। মনে হয়েছিল পা থেকে মাটি সরে গিয়েছে। পাগলের মতো চিৎকার করে বলেছিল, কি বললি তুই? কি বললি? সেদিনের সেই কথাগুলো মিথ্যে, সব মিথ্যে? মিথ্যে আশ্বাসে দিয়েছিলি তুই? হ্যাঁ, সব মিথ্যে। মিথ্যে বলেছিলাম আমি। আর কিছু শুনতে চাস? রাগে উন্মাদ হয়ে গিয়েছিল সুচন্দ্রা। সজোরে ধাক্কা দিয়েছিল রঞ্জনকে। টাল সামলাতে না পেরে ক্লাসে ডেস্কের ওপর পড়ে যায় রঞ্জন। কপালের বাদিক কেটে গিয়ে রক্ত ঝরছিল। ভ্রুক্ষেপ নেই সুচন্দ্রার। রাগে তখন সে ফুঁসছে, হিস হিস করছে। জানোয়ার, ইতর কোথাকার! আমার সারাটা জীবন তুই এইভাবে নষ্ট করলি। আর কোনোদিন আমার সামনে আসবি না। তুই মরে গেছিস। তুই মৃত আমার কাছে। কথাগুলো বলে আর দাঁড়ায়নি সুচন্দ্রা। দ্রুত পায়ে ক্লাসরুম থেকে বেরিয়ে গিয়েছিল। না, তারপর থেকে রঞ্জন কোনোদিন আর সুচন্দ্রার সামনে আসেনি। কলেজে খুবই অনিয়মিত ছিল রঞ্জন, আর এলেও সুচন্দ্রাকে দেখতে পেলে দূর থেকে সরে যেত। এর কয়েক মাস পরের ঘটনা। দুপুরে কলেজ ক্যান্টিনে বসে চা খেতে খেতে গল্প করছিল সুচন্দ্রা, অর্পণা, সুলেখারা। অর্পণ বলে, এই শোন, আমি আর সুলেখা এবার বেরোবো। দুপুরের ক্লাসগুলো করতে পারবো না। কাল আমাদের নোটগুলো দিয়ে দিস প্লিজ। সুচন্দ্রা অবাক হয়ে বলে, কেন, তোরা কোথায় যাবি এই ভর দুপুরে? হসপিটালে যাব রে। ছেলেটা বোধহয় আর বাঁচবে না। একবার শেষ দেখা দেখে আসি। আমি, সুলেখা, রথিন, সুব্রত, সুদীপ্তা, মৌসুমী সবাই যাচ্ছি। কার কথা বলছিস তুই? কেন, তুই জানিস না? রঞ্জন তো অনেকদিন ধরেই অসুস্থ। 4 দিন আগে হসপিটালে ভর্তি করতে হয়েছে। শেষ অবস্থা। বিদ্যুৎ পৃষ্ঠের মতোই চমকে ওঠে সুচন্দ্রা। কেন, কি হয়েছে ওর? সে কি রে, তুই জানিস না? পুরো কলেজ জানে তো। একই ওঠ লিউক্যামিয়া। বহুদিন ধরেই অসুস্থ। কোনোদিন কলেজে আসে, কোনোদিন আসতে পারে না। সুদীপ তুই কলেজে নোটগুলো মাঝে মাঝে দিয়ে আসে ওর বাড়িতে। নিজের কানে শুনেও কথাগুলো বিশ্বাস করতে পারছিল না সুচন্দ্রা। পা থেকে মাটি সরে গিয়েছিল। একটা জমাট বাঁধা কান্না দলা পাকিয়ে ছিটকে বেরিয়ে আসতে চাইছিল গলা থেকে। শুধু বলতে পেরেছিল, আমিও যাব তোদের সাথে। হসপিটালে বেশিক্ষণ থাকতে পারেনি সুচন্দ্রা। ভেন্টিলেশনে রঞ্জনের মৃতপ্রায় স্পন্দনহীন শরীরটা দেখে ছিটকে বেরিয়ে এসেছিল। নিচে রিসেপশনে তখন রঞ্জনের বাবা মা মুখ ঢেকে বসে। ঘিরে রয়েছে কলেজের বন্ধুরা। দাঁড়াতে পারেনি সুচন্দ্রা। এক প্রকার ছুটতে ছুটতে বাড়ি এসেছিল। মনের মধ্যে ফ্ল্যাশব্যাকের মতোই ঘটনাগুলো একের পর এক ভেসে উঠছিল। বাসস্ট্যান্ডে সেই প্রথম দেখা, ছাতা ফেরত দেওয়া, গঙ্গার পাড়ে বসে ঘন্টার পর ঘন্টা গল্প করা, দৃশ্যগুলো ছবির মতো এক এক করে ভেসে উঠছিল। মনের মধ্যে তখন কালবৈশাখী ঝড়। মনে পড়ছে ছিন্ন মস্তার মন্দিরে দাঁড়িয়ে বলা রঞ্জনের কথাগুলো। আমাকে ভয় কিসের সুচন্দ্রা? তোকে তো ভালোবাসি, খুব ভালোবাসি। মাঝে মাঝে রঞ্জন কলেজে আসতো না। জিজ্ঞেস করলে শরীর খারাপ ছিল বলে এড়িয়ে গিয়েছে। একেবারের জন্য সুচন্দ্রা বুঝতে পারিনি নির্মম মৃত্যুকে যে আমার বুক পকেটে নিয়ে ঘুরে বেড়াচ্ছে রঞ্জন। সুচন্দ্রাকে কিছুতেই বুঝতে দেয়নি। সারাটা রাত সেদিন ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিল রঞ্জন ভালো হয়ে উঠুক, কিন্তু না, ঈশ্বর শোনেনি তার কথা। 2 দিন পর চিরতরে বন্ধ হয়ে গিয়েছিল রঞ্জনের হৃদস্পন্দন। সেদিনের ক্লাসরুমের ঘটনাটা আজও তাকে বিদেহী আত্মার মতো তাড়িয়ে নিয়ে বেড়ায়। ডেস্কের ওপর পড়ে গিয়ে কপালের বাদিক কেটে গিয়েছিল। ঝরঝর করে রক্ত পড়ছিল। স্থির 2 চোখে তাকিয়েছিল রঞ্জন। সেই 2 চোখ আজও ভুলতে পারে না। বাইরে তখনও ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। ঝোড়ো হাওয়া বইছে। শিশির কণার মতো বৃষ্টির ছোট ছোট ফোঁটাগুলো পেঁজা তুলোর মতো উড়ে এসে ভিজিয়ে দিচ্ছে সুচন্দ্রাকে। ভিজতে ভালো লাগছে আজ। রঞ্জনকে আজও ভুলতে পারিনি, আর পারিনি বলেই মেয়ের নামের মধ্যে বারবার ফিরে পেতে চায় রঞ্জনকে। হঠাৎ একটা কথা মনে হতে কফির কাপটা রেখে উঠে দাঁড়ায় সুচন্দ্রা। হারমোনিয়ামে অনেক দিনের ধুলো জমে আছে। কাপড় দিয়ে পরিষ্কার করে রিডগুলো। বহুদিন পরে আজ আবার তার গান গাইতে ইচ্ছে করছে, তার প্রিয় গান। যে রাতে মোর দুয়ারগুলি ভাঙলো ঝড়ে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।